একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম সেমিস্টারের সিলেবাসে দেখবে অর্থনৈতিক ভূগোল আছে। তো এই অর্থনৈতিক ভূগোল থেকে আজকের ক্লাসে আমরা অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে? তো ক্লাস 11 ছাড়াও এই টপিকটি যারা এসএলএসটি জিওগ্রাফি পরীক্ষা দেবে বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেবে টিচার হওয়ার জন্য, তাদের জন্য কিন্তু এই টপিকটি খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা তোমাদের ইকোনমিক জিওগ্রাফি সিলেবাসে দেখবে যে ফর্মস অফ ইকোনমি আছে। ঠিক আছে? তো এই ফর্মস অফ ইকোনমির মধ্যেই কিন্তু এই অর্থনৈতিক কার্যাবলী পড়বে। ক্লিয়ার? তো প্রথমেই আমরা দেখে নিয়ে চলো এই অর্থনৈতিক কার্যাবলী কি। দেখো, তোমাদের পরীক্ষাতে যেহেতু প্রশ্ন হবে কি এমসিকিউ টাইপ, তাই তো? আর এই এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর করার জন্য তোমাদেরকে জটিল সংজ্ঞা মুখস্থ রাখতে হবে না, জটিল সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই। শুধু মূল বিষয়বস্তুটা বুঝতে পারলেই তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে পারবে। ঠিক আছে? দেখো, তো অর্থনৈতিক কার্যাবলী কি, আমি যদি খুব সহজ ভাষায় বলি যে মানুষ যেসব কাজ বা পেশার সঙ্গে যুক্ত থেকে, কি বলছি, মানুষ যেসব কাজ বা পেশার সঙ্গে যুক্ত থেকে অর্থ উপার্জন করে, সেই কাজটাকেই বা সেই পেশাটাকেই তার অর্থনৈতিক কার্যাবলী বলে। একদম সহজ। কি বলছি, মানুষ যেসব পেশা বা কাজের সঙ্গে যুক্ত থেকে অর্থ উপার্জন করে, সেই কাজ বা পেশাটাকেই তার অর্থনৈতিক কার্যাবলী বলে। এবার দেখো যে মানুষ কোন কোন পেশা বা কোন কোন কাজের সঙ্গে যুক্ত থেকে অর্থ উপার্জন করে। ঠিক আছে? দেখো, যে যেসব বস্তুর দাম বা মূল্য আছে, মানুষ সেই সব বস্তুর উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে। যেমন কি, যেমন ফসল উৎপাদন অর্থাৎ কৃষিকাজ, তাই তো? আবার কি, যে মাটি খুঁড়ে খনিজ সম্পদ উত্তোলন, তো এগুলো কি উৎপাদনমূলক কাজ। তো মানুষ এই উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে? আর কি, দেখো যে মানুষ বস্তুর রূপান্তর ঘটানোর কাজে বা ব্যবহারের উপযোগী করে তোলার কাজে যুক্ত থাকে। কেমন? যে মনে করো চা পাতা, কাঁচা চা পাতা, চা গাছ থেকে যে সবুজ কাঁচা চা পাতা পাওয়া যায়, সেই কাঁচা চা পাতা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, তাই তো? সেই কাঁচা চা পাতা কোথায় নিয়ে যাওয়া হয়? কারখানায় নিয়ে যাওয়া হয়, চা কারখানায় নিয়ে যাওয়া হয়। এবার কারখানায় কিছু শ্রমিক কাজ করে, তো কারখানায় শ্রমিকেরা কি করে? যন্ত্রপাতির সাহায্যে ওই কাঁচা চা পাতাটাকে কি, কাঁচা চা পাতাটার বদল বা রূপান্তর ঘটায়। তো বদল বা রূপান্তর ঘটিয়ে কি করে? আমরা যে চা পাতা চায়ের সঙ্গে ব্যবহার করি, যে চা পাতা দিয়ে চা করি, সেই চা পাতায় পরিণত করে। তার মানে কি, বস্তুটার বদল ঘটাচ্ছে এবং বস্তুটা আমাদের ব্যবহারের উপযোগী করে তুলছে। কোথায়? কারখানায়, তাই তো? যন্ত্রপাতির সাহায্যে, তাই তো? তাহলে এই যে কারখানায় যন্ত্রপাতির সাহায্যে হচ্ছে, তার মানে কি শিল্পকর্ম। তো যে কোনো কারখানাতেই কিন্তু, যে কোনো শিল্পেই কিন্তু কি হয়? বস্তুর রূপান্তর বা বদল ঘটে, মনে রাখবে। ঠিক আছে? বা বস্তুটাকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। ঠিক আছে? তৃতীয়ত কিরকম, দেখো যে মানুষ বন্টন কাজের সঙ্গে যুক্ত থাকে। বন্টন কাজ কিরকম? যেমন ব্যবসা বাণিজ্য, পরিবহন। তো ব্যবসা বাণিজ্য এবং পরিবহনের মাধ্যমে কি হয়? বস্তু কি বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, আর ছড়িয়ে পড়াটা কি বন্টন কাজ, তাই তো? তাহলে ব্যবসা বাণিজ্য, পরিবহন, এইসব বন্টন কাজের সঙ্গে মানুষ যুক্ত থাকে। ঠিক আছে? আর কি, দেখো যে মানুষ বিনিময় এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে? পরিষেবামূলক কাজগুলো কি? যেমন শিক্ষকদের কাজ, ডাক্তারের কাজ, উকিলদের কাজ, এইসব কাজ কি? এগুলো পরিষেবামূলক কাজ। সরকারি চাকরি, এগুলো কি? পরিষেবামূলক কাজ। তো মানুষ এই সব কাজের সঙ্গে যুক্ত থেকে কি অর্থ উপার্জন করে, আর এই কাজগুলোই কি অর্থনৈতিক কার্যকলাপ। আবার তোমরা মনে রাখবে যে কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন হলেই যে সে কাজটাকে অর্থনৈতিক কাজ বলা হবে তা কিন্তু নয়। যেমন দেখো যে যেসব কাজের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটে না, বরং যেসব কাজের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটে না বরং সমাজের অবক্ষয় ঘটে, সেই কাজগুলো কিন্তু অর্থনৈতিক কাজ নয়। যেমন ধরো
চুরি, ডাকাতি, লুট, দুর্নীতি। তো এসবের মাধ্যমে অর্থ উপার্জিত হয় ঠিকই, কিন্তু এর মাধ্যমে কি সমাজের এইসব কাজের মাধ্যমে সমাজের অবক্ষয় ঘটে, ফলে এগুলোকে কিন্তু অর্থনৈতিক কাজ বলা যাবে না। ঠিক আছে। আবার ভিক্ষাবৃত্তি, ভিক্ষে করা, এই ভিক্ষের মাধ্যমে কি অর্থ উপার্জিত হয়, তাই তো? কিন্তু ভিক্ষের মাধ্যমে অর্থ উপার্জিত হলেও এই অর্থ বা এই কাজে দেশের কোনো উন্নতি হয় না, ফলে এই ভিক্ষাবৃত্তিটাও কিন্তু কোনো অর্থনৈতিক কাজের মধ্যে পড়ে না বা অর্থনৈতিক কাজ নয়। দেখো, যেসব অর্থনৈতিক কাজ ঘরের বাইরে খোলা মাঠে প্রকৃতির মধ্যে সম্পন্ন হয়, সেই সব অর্থনৈতিক কাজকেই প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ বলে। তাহলে খুব সহজেই বুঝতে পারবে, তাই কিনা, যে কোন কোন কাজ প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজের মধ্যে পড়বে, তাই কিনা। কি বলছি, কাজটা কি হবে? ঘরের বাইরে হবে, খোলা মাঠে হবে, প্রকৃতির মধ্যে হবে। তো এইটুকু মনে রাখলেই তোমরা নিজেরাই বুঝে যাবে যে কোন কোন কাজগুলি প্রথম শ্রেণীর কাজের মধ্যে পড়বে, তাই কিনা। কোন কোন কাজ পড়বে? যেমন ধরো কৃষি কাজ, তাহলে কৃষি কাজ কোথায় হয়? ঘরের বাইরে প্রকৃতির মধ্যে হয়। তাহলে কৃষি কাজটা কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। ঠিক একই রকম ভাবে মৎস্য শিকার মানে মাছ শিকার, মৎস্য চাষ, পশুপালন, পশু শিকার, বনজ সম্পদ সংগ্রহ মানে ফরেস্ট থেকে কাঠ, ফলমূল, মধু সংগ্রহ, পশুচারণ, তাই তো। আবার খনিজ সম্পদ উত্তোলন, মাটি খুঁড়ে খনি খনন করে খনিজ সম্পদ তুলে আনে বা সংগ্রহ করে, তাহলে এগুলো কি সবই প্রকৃতির মধ্যে সম্পন্ন হয়। তাহলে এই সব কাজ প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ, তাই তো। তো তোমাদের পরীক্ষায় আসবে যে কৃষি কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ, তাহলে উত্তর কি হবে? কৃষি প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ। বা যদি প্রশ্ন আসে যে পশু শিকার বা পশু পালন, পশু চারণ কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ, তার উত্তর কি হবে? প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ। এবার দেখো, এই প্রথম শ্রেণীর কাজের কি কি বৈশিষ্ট্য হতে পারে, এই বৈশিষ্ট্যগুলি থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথম শ্রেণীর কাজ যেহেতু ঘরের বাইরে প্রকৃতির মধ্যে সম্পন্ন হয়, তার মানে প্রথম শ্রেণীর কাজ কি পুরোপুরি প্রকৃতি নির্ভর। প্রথম শ্রেণীর কাজ প্রকৃতি নির্ভর, মানে প্রথম শ্রেণীর কাজ প্রকৃতি দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে। এবার যদি জিজ্ঞেস করি, এই যে প্রথম শ্রেণীর কাজগুলো আছে, কৃষিকাজ, তারপরে পশুপালন, মৎস্য শিকার, মৎস্য চাষ, বনজ সম্পদ সংগ্রহ, এগুলো কি শহর কেন্দ্রিক হবে না গ্রাম কেন্দ্রিক হবে? অবশ্যই কি এই প্রথম শ্রেণীর কাজ কি গ্রাম কেন্দ্রিক হবে, এগুলো কিন্তু তোমরা লিখে রাখবে। ঠিক আছে, তাহলে প্রথম শ্রেণীর কাজ গ্রাম কেন্দ্রিক হবে। আবার যদি জিজ্ঞেস করি যে এই প্রথম শ্রেণীর কাজে যান্ত্রিক শক্তি বেশি লাগবে না দৈহিক শ্রম বেশি লাগবে বা কায়িক শ্রম বেশি লাগবে, বুঝতেই পারছো, কৃষিকাজ, পশুপালন, পশুচারণ এগুলোতে কায়িক শ্রম, শারীরিক শ্রম বা দৈহিক শ্রম বেশি লাগে। মানুষ প্রচুর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে এই প্রথম শ্রেণীর কাজগুলো সম্পন্ন করে। আর এই জন্য প্রথম শ্রেণীর কাজে নিযুক্ত শ্রমিকদের বা প্রথম শ্রেণীর কাজ যারা করে তাদের লাল পোশাক শ্রমজীবী বলে বা রেড কালার ওয়ার্কার্স বলে। প্রশ্ন হতে পারে কিন্তু যে প্রথম শ্রেণীর কাজে নিযুক্ত শ্রমিকদের কি বলা হয়, তাহলে উত্তর কি হবে? লাল পোশাক শ্রমজীবী। ঠিক আছে, তবে ব্যতিক্রম আছে কিন্তু, যে খনিজ সম্পদ উত্তোলনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে কিন্তু কালো পোশাক শ্রমজীবী বলা হয়। তারা দেখো, খনি খননটা কি প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, তাই তো। তো এই খনি খননের সঙ্গে যারা যুক্ত তাদেরকে কিন্তু লাল পোশাক শ্রমজীবী বলা হয় না, তাদেরকে বলা হয় কালো পোশাক শ্রমজীবী। প্রথম শ্রেণীর কাজের মাধ্যমে মানুষের এই প্রাথমিক চাহিদা অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান এইসবের চাহিদাও পূরণ হয়। দেখো, মানুষ সবার প্রথমে কোন কাজ করতে শেখে? মানুষ সবার প্রথমে খাদ্য সংগ্রহ, পশু শিকার, পশুপালন, কৃষি কাজ করতে শেখে, তাই তো। তাহলে এগুলো কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর, তাই তো। তার মানে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ হচ্ছে সবচেয়ে প্রাচীন অর্থনৈতিক কাজ। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ সবচেয়ে প্রাচীন অর্থনৈতিক কাজ, তাহলে কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর। ঠিক আছে। আর দেখো, এই প্রথম শ্রেণীর কাজের মাধ্যমে বিভিন্ন শিল্পের কাঁচামাল উৎপাদিত হয়,
যেমন ধরো কার্পাস বয়ন শিল্প, কাপড়ের কল, তো কাপড়ের কলের কাঁচামাল কি? কার্পাস বা তুলা। তো এই কার্পাস বা তুলাটা আসে কোথা থেকে? কৃষিকাজ থেকে, তাই তো? তার মানে প্রথম শ্রেণীর কাজের থেকে, প্রথম শ্রেণীর বিভিন্ন কাজের থেকে বিভিন্ন শিল্পের কাঁচামাল উৎপাদিত হয়। ঠিক আছে? আর মনে রাখবে, পৃথিবীর অনুন্নত দেশগুলিতে এবং পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে এই প্রথম শ্রেণীর কাজে নিযুক্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে অনুন্নত দেশে কোন শ্রেণীর কাজে নিযুক্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? তাহলে উত্তর কি হবে? প্রথম শ্রেণীর কাজে নিযুক্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। দেখো, ভারতের মোট জনসংখ্যার 60%, ভারতের মোট জনসংখ্যার 60% এবং ভারতের মোট কর্মী সংখ্যার, যত মানুষ কাজের সঙ্গে যুক্ত, কর্মী সংখ্যার 49% কর্মী। তাহলে মোট জনসংখ্যার 60% এবং কর্মী সংখ্যার 49% কর্মী এই প্রথম শ্রেণীর কাজে যুক্ত আছে ভারতের। ঠিক আছে? আর মনে রাখবে, ভারতের জাতীয় আয়ের প্রায় 18%, জাতীয় আয়ের প্রায় 18% আসে এই প্রথম শ্রেণীর কার্যকলাপ থেকে। ঠিক আছে? আরেকটা বিষয় দেখো, যে এই প্রথম শ্রেণীর কার্যকলাপের উপর ভিত্তি করেই, প্রথম শ্রেণীর কার্যকলাপের উপর ভিত্তি করেই বাকি সব শ্রেণীর কার্যকলাপের বিকাশ ঘটেছে। ঠিক আছে? তোমরা কিন্তু এই যে পয়েন্টগুলো খাতায় নোটস করে নিও, তাহলে বুঝতে তোমাদের বা পরে মনে রাখতে খুব সুবিধা হবে। ঠিক আছে? তো এই হলো প্রথম শ্রেণীর কাজ। এবার দেখো দ্বিতীয় শ্রেণীর কাজ কোনটা। দেখো যে প্রথম শ্রেণীর কাজের মাধ্যমে অবশ্যই কোনো না কোনো বস্তুর উৎপাদন হবে, তাই তো? তো প্রথম শ্রেণীর কাজের মাধ্যমে এমন বহু বস্তু উৎপাদন হয় যে বস্তুগুলোকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। তোমাদের আমি আগেই বলেছিলাম যে একজন চা চাষি, যার ছোট চা বাগান আছে, সে কে উৎপাদন করবে? সে কাঁচা সবুজ চা পাতা উৎপাদন করবে। তাহলে ওই চা চাষির কাজটা কি? প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। তো এই প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী থেকে, মানে ওই চা চাষির থেকে আমরা কি পেলাম? সবুজ কাঁচা চা পাতা পেলাম। তো এই সবুজ কাঁচা চা পাতাটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, তাই তো? তো এই চা পাতাটা কোথায় যায়? কারখানায় যায়, তাই তো? কারখানায় গিয়ে কি হয়? কারখানায় গিয়ে চা পাতার বদল বা রূপান্তর ঘটে, তাই তো? কাঁচা চা পাতাটার বদল বা রূপান্তর ঘটে। কাঁচা চা পাতাটা কি হয়? ব্যবহারের উপযোগী চায়ে পরিণত হয়। তো এই কারখানায় যেসব শ্রমিকেরা কি করছে? কাঁচা চা পাতাটার বদল ঘটাচ্ছে বা রূপান্তর ঘটাচ্ছে বা ব্যবহারের উপযোগী করে তুলছে। তো এই ব্যবহারের উপযোগী করে তোলার জন্য যে কাজ, সেই কাজটাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। ঠিক আছে? আর মনে রাখবে, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ মানে কি বলতো? যন্ত্রের সাহায্যে ঘটবে। তার মানে যে কোনো প্রকার যন্ত্র শিল্প, যে কোনো প্রকার শিল্প কারখানা, তাহলে কার্পাস বয়ন শিল্প বলো, লৌহ ইস্পাত শিল্প বলো, যে কোনো চা শিল্প, চিনি শিল্প, যে কোনো প্রকার শিল্প কারখানা কি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের মধ্যে পড়বে, তাই তো? আবার দেখো যে কৃষিকাজ প্রথম শ্রেণীর, তাই তো? কৃষিকাজ প্রথম শ্রেণীর, কিন্তু বাণিজ্যিক কৃষিকাজ কিন্তু দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। কারণ বাণিজ্যিক কৃষিতে কি হয়? বাণিজ্যিক কৃষিতে শুধুমাত্র ফসল উৎপাদনই হয় না, যন্ত্রের মাধ্যমে ওই ফসলকে আরও ব্যবহারের উপযোগী করে তোলা হয়, ফসলকে প্রসেসিং করা হয়। ফলে বাণিজ্যিক কৃষি কিন্তু দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। ঠিক আছে? আবার ধরো মৎস্য চাষ বা মৎস্য শিকার, মৎস্য শিকার প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ। কিন্তু যদি বলি বাণিজ্যিক মৎস্য শিকার, বাণিজ্যিক মৎস্য শিকারটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। কারণ বাণিজ্যিক মৎস্য শিকারে কি হয়? শুধু মাছ ধরাই হয় না, যন্ত্রের সাহায্যে ওই মাছকে প্রসেসিং করা হয়, ব্যবহারের উপযোগী করে তোলা হয়। ঠিক আছে? ফলে বাণিজ্যিক মৎস্য শিকার কিন্তু দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। ঠিক আছে? আবার বিদ্যুৎ উৎপাদন, মানে যা কিছুই যন্ত্রের মাধ্যমে ঘটবে, যন্ত্রের মাধ্যমে উৎপাদিত হবে, এই যন্ত্রের মাধ্যমে উৎপাদিত হওয়া সব কাজেই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। এবার দেখো এই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর কি কি বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে? দেখো এই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীকে কিন্তু এই সহায়ক কার্যাবলীও বলা হয়। ইংরেজিতে কি? সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। ঠিক আছে? বাংলায় সহায়ক কার্যাবলীও বলা হয়।
ওকে, দেখো তো দ্বিতীয় শ্রেণীর কার্যাবলীতে কি হয়, যে প্রথম শ্রেণীর কার্যাবলীর মাধ্যমে বা প্রথম শ্রেণীর কাজের মাধ্যমে যেসব বস্তু উৎপাদিত হয় সেই সব বস্তুর কি কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান বা মূল্য বৃদ্ধি করা হয়, তাই তো? মানে প্রথম শ্রেণীর কাজের মাধ্যমে যেসব বস্তু উৎপাদিত হয় সেই বস্তুগুলির মধ্যে আমি আগেই বলেছি যেগুলো সরাসরি ব্যবহার করা যায় না সেই বস্তুগুলোকে কি ব্যবহারের উপযোগী করে তোলা হয়, অর্থাৎ বস্তুগুলির কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান বা মূল্য বৃদ্ধি করা হয়। ঠিক আছে, দেখো তো খুব সহজ ব্যাপার। দেখো যদি বলি যদি এই দ্বিতীয় শ্রেণীর কাজ গ্রাম কেন্দ্রিক হবে না শহর কেন্দ্রিক হবে, অবশ্যই দ্বিতীয় শ্রেণীর কাজ কি শহর কেন্দ্রিক হবে, তাই তো? দ্বিতীয় শ্রেণীর কাজ শহর কেন্দ্রিক এবং যন্ত্রপাতি নির্ভর। কি বলেছিলাম যে যন্ত্রপাতির মাধ্যমে যেসব কাজ হয় সেটাই দ্বিতীয় শ্রেণীর কাজ, তাই তো? তো যন্ত্র নির্ভর, জড়শক্তির ব্যবহার বেশি, বিদ্যুৎ শক্তির ব্যবহার বা জড়শক্তির ব্যবহার সবচেয়ে বেশি এই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে। ঠিক আছে, আর কি বলছিলাম দেখো যে কোনো শিল্প কারখানাই কি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, তাই তো? আর শিল্প কারখানা স্থাপন করতে গেলে কি লাগবে? জমি লাগবে। কারখানায় উৎপাদন করতে গেলে কি লাগবে? কাঁচামাল লাগবে, তাই তো? কি লাগবে? যন্ত্রপাতি লাগবে। আর এই কারখানা সেট আপ করার জন্য, কারখানা নির্মাণ করার জন্য, তৈরি করার জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হবে, তাই তো? তাহলে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে জমি, কাঁচামাল, যন্ত্রপাতি, তাই তো, এবং প্রচুর মূলধনের প্রয়োজন হয়। ঠিক আছে, আর কি দেখো যে এই দ্বিতীয় শ্রেণীর কাজের মাধ্যমে নতুন নতুন শহর, বন্দর, নগর এগুলো গড়ে ওঠে। দ্বিতীয় শ্রেণীর কাজের মাধ্যমে নতুন নতুন শহর, বন্দর, নগর এগুলো গড়ে ওঠে, অর্থাৎ কি নগর সভ্যতার বিকাশ ঘটে, এই তো? আর কি দেখো যে দ্বিতীয় শ্রেণীর কাজে যেসব শ্রমিকরা যুক্ত বা দ্বিতীয় শ্রেণীর কাজে যেসব শ্রমিকরা নিযুক্ত থাকে তাদের ব্লু কালার ওয়ার্কার্স বা নীল পোশাক শ্রমজীবী বলা হয়। এটা খুব ভালো করে মনে রাখবে, প্রশ্ন হতে পারে যে দ্বিতীয় শ্রেণীর কাজে নিযুক্ত শ্রমিকদের কি বলা হয়, উত্তর কি হবে? নীল পোশাক শ্রমজীবী। ঠিক আছে, আর এই দ্বিতীয় শ্রেণীর কাজ পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশের বেশিরভাগ মানুষ বা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই দ্বিতীয় শ্রেণীর কাজে নিযুক্ত থাকে। ঠিক আছে, তো কি বলছি, যে কোনো কারখানা, শিল্প কারখানায় দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, তাহলে নির্মাণ শিল্পটাও কিন্তু দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। তার মানে এই বাড়িঘর তৈরি করা, ঠিক আছে, বড় বড় বিল্ডিং, শপিং মল এগুলো তৈরি করা, এগুলো কি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। তো যদি জিজ্ঞেস করি যে রাজমিস্ত্রির কাজ কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ, তাহলে উত্তর কি হবে? রাজমিস্ত্রির কাজ হলো দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। ঠিক আছে, মনে রাখবে ভারতের জনসংখ্যার 26% মানুষ দ্বিতীয় শ্রেণীর কাজে নিযুক্ত এবং ভারতের মোট জাতীয় আয়ের প্রায় 29% আসে এই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী থেকে। এবার দেখো এই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ বা পরিষেবামূলক অর্থনৈতিক কাজ কি বা পরিষেবামূলক কাজ কি। ঠিক আছে, দেখো তো এই কৃষি, খনি খনন, পশুপালন, মৎস্য শিকার এগুলো কি বলেছিলাম প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ। আবার এই শিল্প কারখানা কি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। তো এই প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ আর এই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, এই কাজগুলিকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বা এই কাজগুলিকে সচল রাখার জন্য বা এই কাজগুলির আরও উন্নতি সাধন করার জন্য আরও বেশ কিছু কাজ সম্পাদন করতে হয়, অর্থনৈতিক কাজ সম্পাদিত হয় বা আরও বেশ কিছু অর্থনৈতিক কাজ করতে হয়। সেই অর্থনৈতিক কাজগুলোকেই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ বা পরিষেবামূলক অর্থনৈতিক কাজ বলে। যেমন মনে করো এই কৃষিকাজের মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদিত হলো, পশুপালনের মাধ্যমে দুধ, মাংস, ডিম, পশম এগুলো উৎপাদিত হলো, মৎস্য শিকারের মাধ্যমে খাওয়ার জন্য মাছ পাওয়া গেল, আর এই শিল্প কারখানার মাধ্যমে মনে করো লৌহ ইস্পাত শিল্প থেকে ইস্পাত পাওয়া গেল, কার্পাস বয়ন শিল্প কারখানা থেকে কাপড় পাওয়া গেল। ঠিক আছে, তো এবার এই যে বস্তুগুলো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কাজের থেকে উৎপাদিত হলো, সেই বস্তুগুলি যদি যে ব্যবহার করবে
যে উপভোক্তা তার কাছে যদি পৌঁছে না দেওয়া যায় তাহলে এই কাজগুলোর কোনো মূল্য থাকবে? এই কাজের কিন্তু কোনো মূল্য থাকবে না, তাই কি না? দেখো, এবার কারখানায় কোনো একটা বস্তু উৎপাদিত হলো, সেটা যদি যে ব্যবহার করবে তার কাছে পৌঁছে না দেওয়া যায় তাহলে তো কারখানার উৎপাদনই হবে না, কি উৎপাদনটা বন্ধই হয়ে যাবে, তাই কি না? তার মানে এই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কাজের থেকে যেসব বস্তু উৎপাদিত হলো সেগুলোকে কি করতে হবে? সেগুলোকে যে ব্যবহার করবে তার কাছে পৌঁছে দিতে হবে, তাই তো? এবার পৌঁছে দিবে কোন কাজের মাধ্যমে? পৌঁছাবে কোন কাজের মাধ্যমে? কোন কাজের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে, তাই কি না? পরিবহন ও যোগাযোগের মাধ্যমে। কিরকম? যে এই কৃষি ক্ষেত্র থেকে ফসল কোথায় যাবে? যে ব্যবহার করবে তার কাছে পৌঁছে দিতে চাইলে কোথায় নিয়ে যেতে হবে? বাজারে নিয়ে যেতে হবে, তাই কি না? তাহলে কৃষি ক্ষেত্র থেকে ফসল কোথায় নিয়ে যাবে? পরিবহনের মাধ্যমে বাজারে যাবে। তাহলে পশুপালন থেকে যে ডিম, দুধ, মাংস পাওয়া গেল সেগুলো কি পরিবহনের মাধ্যমে বাজারে যাবে। মৎস্য শিকার থেকে যে মাছ পাওয়া গেল সেগুলো কি পরিবহনের মাধ্যমে বাজারে যাবে, তাই তো? তাহলে এই পরিবহন কাজের সঙ্গে যারা যুক্ত তারা কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, তাদের কাজটা হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, ঠিক আছে? তাহলে পরিবহন ও যোগাযোগ কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ? তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, ঠিক আছে? আবার দেখো, এবার তুমি বাজারে তো পৌঁছে দিলে, তুমি পরিবহন করে ট্রাক লরি করে তুমি বস্তুগুলোকে বাজারে পৌঁছে দিলে। এবার বাজারে পৌঁছে দিলেই কি আর যে ব্যবহার করবে তার হাতে পৌঁছাবে? পৌঁছাবে না। তার জন্য কি চাই? তার জন্য দোকানদার চাই, তাই কি না? দোকানদার কেনা বেচা করবে, তাই তো? দোকানদার বেচবে। দোকানদার যখন কাস্টমার বা যে ব্যবহারকারী বা যে উপভোক্তা তাকে বিক্রি করলে তার কাছে পৌঁছাবে, তাই তো? তাহলে এই যে দোকানদারের কেনা বেচা বা বিক্রি, এগুলো কি ব্যবসা বাণিজ্য, তাই কি না? ব্যবসা বাণিজ্য। তাহলে এই ব্যবসা বাণিজ্য কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। তার মানে যে কোনো ব্যবসা বাণিজ্য কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। তার মানে পরিবহনের কাজের সঙ্গে যারা যুক্ত, ড্রাইভার, খালাসি, যত মানুষ পরিবহনের কাজের সঙ্গে যুক্ত তাদের কাজটা কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। আবার ব্যবসা বাণিজ্যের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কাজটাও কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। তার মানে যে কোনো রকম বাণিজ্য, যে কোনো রকম ব্যবসা বাণিজ্যই হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, তাই তো? তাহলে পরিবহন আর ব্যবসা বাণিজ্য কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। আর এই পরিবহন, ব্যবসা বাণিজ্য মানে এই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ কি করছে? এই প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজকে সচল রাখছে, তাই কি না? উৎপাদন ব্যবস্থাকে সচল রাখছে, তাই তো? কারণ যদি পরিবহন ব্যবস্থা না থাকতো, যদি বিক্রি বাট্টা না হতো, ব্যবসা বাণিজ্য না হতো, তাহলে কি এই প্রথম শ্রেণীর কাজটাও বন্ধ হয়ে যাবে, দ্বিতীয় শ্রেণীর কাজটাও বন্ধ হয়ে যাবে, তাই কি না? তাহলে এই প্রথম আর দ্বিতীয় শ্রেণীর কাজকে সচল রাখে কে? তৃতীয় শ্রেণীর কাজ। বা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে সাহায্য করে কে? এই তৃতীয় শ্রেণীর কাজ, কি পরিবহন, ব্যবসা বাণিজ্য, ঠিক আছে? আবার দেখো, তাহলে এই প্রথম শ্রেণীর কাজ আর দ্বিতীয় শ্রেণীর কাজ, এই দুই কাজের মাধ্যমে কি সম্পদ সৃষ্টি হচ্ছে, সম্পদের উৎপাদন হচ্ছে, তাই কি না? প্রথম শ্রেণীর কাজের মাধ্যমেও সম্পদ উৎপাদন হয়, দ্বিতীয় শ্রেণীর কাজের মাধ্যমেও সম্পদ উৎপাদন হয়। কিন্তু তৃতীয় শ্রেণীর কাজের মাধ্যমে কি সম্পদ উৎপাদন হয়? হয় না। খুব ভালো করে মনে রাখবে, তাই কি না? কি পরিবহন আর ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কি সম্পদ উৎপাদন হয়? সম্পদ উৎপাদন হয় না, তাই তো? তাহলে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ সম্পদ উৎপাদনের সঙ্গে জড়িত, কিন্তু এই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ মানে পরিবহন, ব্যবসা বাণিজ্য, এই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ কিন্তু সম্পদ উৎপাদনের সঙ্গে জড়িত নয়। কিসের সঙ্গে জড়িত? সম্পদের বন্টন ও বিনিময়ের সঙ্গে জড়িত, তাই কি না? বন্টন মানে ছড়িয়ে দিচ্ছে, তাই কি না? তাহলে পরিবহনের কাজ, ব্যবসা বাণিজ্যের কাজও কি বস্তুটাকে কি বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া, তাই তো? তাহলে তৃতীয় শ্রেণীর কাজের মাধ্যমে কি সম্পদ উৎপাদন বা সম্পদের সৃষ্টি হয় না। কি হয়? শুধুমাত্র সম্পদের বন্টন ও বিনিময় ঘটে। এবার দেখো, এই পরিবহন এবং ব্যবসা বাণিজ্য ছাড়াও আরো কিছু কাজ আছে, অর্থনৈতিক কাজ আছে, যে কাজগুলির মাধ্যমে এই প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর কাজকে সচল রাখতে সাহায্য করে, ঠিক আছে? কিরকম দেখো,
মনে করে কোনো একটা কারখানা স্থাপন করা হবে। এবার কারখানা স্থাপন করতে গেলে, শিল্প কারখানা স্থাপন করতে গেলে কি চাই? লাইসেন্স লাগবে। কার কাছ থেকে নিতে হবে? সরকারি প্রশাসনের, সরকার বা প্রশাসনের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এবার কারখানা স্থাপন হলো, কারখানা স্থাপন হলে প্রত্যেক বছর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছ থেকে পলিউশন সার্টিফিকেট নিতে হবে। এই তো, যদি পলিউশন সার্টিফিকেট না নেওয়া হয় তাহলে কি কারখানাটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে লাইসেন্স নেওয়া এবং পলিউশন সার্টিফিকেট নেওয়া, কোথায় যেতে হবে? সরকার বা প্রশাসনের কাছে যেতে হবে। সেখানে কারা কাজ করবে? সরকারি কর্মচারীরা এই কাজটা করে দেবে, তাই তো? লাইসেন্স করে দেবে, পলিউশন সার্টিফিকেট করে দেবে, তাই তো? তাহলে এই যে সরকারি কর্মচারীদের যে কাজ, এটাও কিন্তু তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, তাই তো? তাহলে এই যে এদের কাজের মাধ্যমেও কি হচ্ছে? এই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজটা সচল থাকছে, তাই তো? আবার কিরকম? আবার মনে করো কারখানা স্থাপন করতে গিয়ে কোনো আইনি ঝামেলা হলো, কোর্টে কোনো কেস হলো। তাহলে কোর্টে যখন কোনো কেস হবে তখন কোনো কারখানার মালিক কার কাছে যাবে? কার কাছে? উকিলের কাছে যাবে, তাই তো? উকিল কি করবে? উকিল সেই আইনের ফয়সালা, মানে সেই বিচার, মানে সেই সমস্যার ফয়সালা করে দেবে, তাই তো? তাহলে এই যে উকিলের যে কাজ, উকিলের কাজটাও কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, ঠিক আছে? আবার দেখো, তো এই প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, প্রত্যেকটা ক্ষেত্রেই কি কর্মীরা কাজ করবে, তাই তো? এবার কর্মীরা যদি অসুস্থ থাকে তাহলে কি ভালো কাজ করতে পারবে? উৎপাদন, কর্মীরা যদি সব অসুস্থ হয় কি উৎপাদন বন্ধ হয়ে যাবে। তখন কর্মীরা সুস্থ থাকার জন্য কার কাছে যাবে? কি এই ডাক্তার বা নার্সের কাছে যাবে, তাই তো? চিকিৎসা ব্যবস্থায় যাবে, ডাক্তার বা নার্সের কাছে যাবে সুস্থ হওয়ার জন্য, কারণ কর্মীরা সুস্থ থাকলেই কি উৎপাদনও সচল থাকবে, তাই তো? তাহলে এই যে ডাক্তার বা নার্সরা কর্মীদেরকে সুস্থ রাখবে, তাহলে এই ডাক্তার এবং নার্সদের কাজটাও কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। তাহলে ডাক্তার বা নার্সরাও কিন্তু পরোক্ষভাবে কি করছে? এই প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর কাজকে কি সুষ্ঠুভাবে সম্পাদন হতে সাহায্য করছে, ঠিক আছে? আবার দেখো, আবার যদি এই যে কর্মীরা, কারখানার কর্মীই হোক বা কৃষিক্ষেত্রে, পশুপালন, মৎস্য শিকার ক্ষেত্রে কর্মীরাই হোক, যদি কর্মীরা অশিক্ষিত থাকে তাহলে কাজের মান কিন্তু ভালো হবে না। কর্মীরা যদি মূর্খ হয় তাহলে কিন্তু কাজের মান ভালো হবে না, তাই তো? তাহলে কর্মীদের কি হওয়া প্রয়োজন? শিক্ষিত হওয়া প্রয়োজন। তো কর্মীদেরকে শিক্ষিত করবে কারা? শিক্ষক, অধ্যাপক এরা, তাই তো? শিক্ষক, অধ্যাপক এরা, তাই তো? এদের কাছ থেকে শিক্ষা নেবে, তাই তো? তাহলে এই শিক্ষক, অধ্যাপক এদের যে শিক্ষা দেওয়ার কাজ, এই কাজটাও কি এই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, ঠিক আছে? আবার কর্মীরা যে পোশাক পরিচ্ছদ পরবে বা দৈনন্দিন জীবনে যে সুস্থ সবল থাকবে তার জন্য কি দর্জির কাছে যাবে, তাই তো? মুচির কাছে যাবে, নাপিতের কাছে যাবে, তাই তো? এরাও কি করবে? এরাও কিন্তু পরোক্ষে কি করে? কর্মীদেরকে সুস্থ রাখে। তাহলে দর্জি, মুচি, নাপিত এদের যে কাজ, এটাও কিন্তু কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। আবার দেখো, এই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যে কর্মীরা যুক্ত, তারা শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকলেই যে দক্ষতার সাথে উন্নত মানের কাজ করতে পারবে তা কিন্তু নয়। শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি কি মানসিকভাবেও সুস্থ থাকতে হবে, তাই তো? এবার মানসিক সুস্থতার জন্য কি প্রয়োজন? বিনোদনের প্রয়োজন, তাই তো? মনকে আনন্দ দেওয়া প্রয়োজন, তাই তো? তো এই বিনোদনের প্রয়োজনে মানুষ কি করে? বিনোদনের জন্য মানুষ কি সিনেমা দেখে, খেলা দেখে, তাই তো? ফলে এই অভিনেতাদের কাজ, সিনেমা পরিচালক, সিনেমা নির্মাতা, খেলোয়াড়দের কাজ, এদের কাজের মাধ্যমে কি কর্মীরা আনন্দ অনুভব করে, তাই তো? নিজেদেরকে বিনোদন করে, তাই তো? ফলে এদের কাজটাও কি, এদের কাজটাও হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, ঠিক আছে? আবার দেখো, আবার অনেক সময় আমরা একঘেয়েমি দূর করার জন্য দু একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য কোথাও বাইরে কোথাও ঘুরে আসি, সমুদ্র হোক, পাহাড় হোক, কোনো ঐতিহাসিক স্থান হোক, ঘুরে আসি, তাই তো? সেখানে যেখানে ঘোরার জায়গা, সেখানে প্রচুর হোটেল ব্যবসা, হোটেল গড়ে ওঠে, তাই তো? পরিবহনের বিভিন্ন ব্যবস্থা থাকে, বিনোদনের বিভিন্ন ব্যবস্থা থাকে, সেগুলোকে একসঙ্গে কি বলে? পর্যটন বলে, তাই তো? তাহলে এই যে পর্যটন শিল্প, এই পর্যটন শিল্পটাও কিন্তু কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। এটা কিন্তু অনেকেই ভুল করে। আমি আগে বলেছিলাম যে কোনো প্রকার শিল্পই হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, কিন্তু পর্যটন শিল্প যদি হয়, পর্যটন শিল্পটা কিন্তু তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। এবার দেখো, মনে করো তুমি কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো কিছু কিনলে, তার মানে ব্যবসায়ীর সাথে তোমার কি হলো?
একটা বস্তুর আদান প্রদান ঘটলো, তাই তো? কিন্তু এই শিক্ষকের সাথে ছাত্রের কি বস্তুর আদান প্রদান ঘটে? ঘটে না, তাই কি না? অবস্তু, তাই তো? উকিলের সাথে কি মক্কেলের বস্তুর আদান প্রদান ঘটে? ঘটে না, তাই তো? এই সরকারি কর্মচারীর সঙ্গে কি বস্তুর আদান প্রদান ঘটে? ঘটে না। অভিনেতা বা খেলোয়াড়ের সাথে কি বস্তুর আদান প্রদান ঘটে? ঘটে না। নার্স বা ডাক্তারের সাথে কি বস্তু মানে রোগীর বস্তুর আদান প্রদান ঘটে? ঘটে না, তাই তো? তাহলে এই নার্স, ডাক্তার, উকিল, অভিনেতা, খেলোয়াড়, শিক্ষক, তাই তো, এদের সাথে কি হয়? এরা কি সার্ভিস দেয়, তাই তো? এরা সার্ভিস দেয়, তাই তো? এদের সাথে কোনো বস্তুর আদান প্রদান ঘটে না। আর এই জন্য এদের এই কাজটাকে মানে যারা সার্ভিস দেয়, বস্তুর আদান প্রদান ঘটে না, তাদের এই কাজটাকে বলা হয় পরিষেবামূলক কাজ। ঠিক আছে? তাহলে পরিষেবামূলক কাজ মানে কি? বস্তুর আদান প্রদান যদি না ঘটে, শুধুমাত্র সার্ভিস দিচ্ছে, তখন সেটাকে বলা হয় পরিষেবামূলক কাজ। আর এই পরিষেবামূলক কাজটাও কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। আবার দেখো, মনে করো এই কোনো একটা কারখানা আছে, এখানে চা কারখানা লিখলাম, কোনো একটা কারখানা আছে। এবার কারখানা স্থাপনের জন্য কি লাগে? প্রচুর মূলধনের প্রয়োজন হয়, তাই তো? তো টাকাটা, এই প্রচুর মূলধন অনেক ক্ষেত্রেই কোথা থেকে পাওয়া যায়? ব্যাংক থেকে ঋণ হিসাবে নেওয়া হয়, তাই তো? তাহলে এই যে ব্যাংক ঋণ দিচ্ছে, এই যে ব্যাংক ব্যবস্থা, তাহলে কারখানাকে কি পরিষেবা দিচ্ছে, তাই তো? তাহলে এই যে ব্যাংকিং কাজটাও কিন্তু তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। ঠিক আছে? আবার দেখো, আবার আমরা অনেক সময় কি করি? ইন্স্যুরেন্স করি, তাই তো? বিমা করি, যে কোনো কারণে কারখানাটা যদি নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে যায় বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে ওই বিমা কোম্পানির থেকে ক্ষতিপূরণ পাওয়া যায়, তাই তো? তাহলে এই বিমার কাজ, এটাও কিন্তু পরিষেবামূলক কাজ। তার মানে এটাও কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। ঠিক আছে? আরেকটা কিরকম দেখো, মনে করো এই কোনো একটা চা বাগান আছে, চা বাগিচা, যেখান থেকে কাঁচা চা পাতা পাওয়া যায়। ঠিক আছে? আবার এটা হচ্ছে চায়ের কারখানা, এখানে চা ব্যবহারের উপযোগী চা উৎপাদিত হয়। তাহলে এই চা বাগিচায় যে কাজটা হয় কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ? প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ, তাই তো? আর এই চা কারখানায় যে চা উৎপাদিত হয় কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ? দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, তাই তো? এবার দেখো, তোর এই চা বাগিচা আর এই চা কারখানা, তাই তো? তাহলে এই কারখানার কাজটা কখন হবে? কারখানায় কাজটা কখন হবে? যখন এই মাঝখানে পরিবহন কাজটা হবে, তাই কি না? যখন চা বাগিচা থেকে কাঁচা চা পাতা কোথায়? পরিবহনের মাধ্যমে কোথায়? কারখানায় পৌঁছাবে, তাই কি না? তাহলে কারখানায় পরিবহনের মাধ্যমে কারখানায় পৌঁছালেই কি হবে? তখন এই কারখানায় বা দ্বিতীয় শ্রেণীর কাজটা সম্পন্ন হবে, তাই তো? তাহলে এটা কি মাঝখানে এই যে পরিবহন, তাহলে পরিবহন এই কাজটা কি করছে? পরিবহন এই কাজ কি করছে? প্রথম শ্রেণীর কাজ আর দ্বিতীয় শ্রেণীর কাজের মধ্যে কি যোগসূত্র স্থাপন করছে, তাই কি না? তার মানে এই প্রথম শ্রেণীর কাজ আর দ্বিতীয় শ্রেণীর কাজের মধ্যে যোগসূত্র স্থাপন করে কে? এই পরিবহন। তার মানে কি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। তার মানে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ আর দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের মধ্যে কি যোগসূত্র স্থাপন করে, তাই তো? আর উন্নত দেশগুলিতে, মনে রাখবে, উন্নত দেশগুলিতে এই তৃতীয় শ্রেণীর কাজে নিযুক্ত কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি। পৃথিবীর উন্নত দেশগুলিতে এই তৃতীয় শ্রেণীর কাজে নিযুক্ত কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে 3 শ্রেণীর কাজ হলো, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর। আর বাকি 2 শ্রেণীর কাজ যদি এখন বলতে যাই অনেক বড় ক্লাস হয়ে যাবে। ফলে ওই 2 শ্রেণীর কাজ, চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কাজ নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। ঠিক আছে? তো আজকের এই ক্লাসের থেকে, আজকের এইটুকু আলোচনার থেকে কি কি এমসিকিউ হতে পারে সেই এমসিকিউগুলো আমি দিচ্ছি। এই এমসিকিউগুলো তোমরা দেখো, এমসিকিউগুলো উত্তর করো, উত্তর করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট দেখে আমি দেখে দেব তোমরা ঠিক করতে পারছো কিনা। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখানেই শেষ করছি। তোমরা আবার এই এমসিকিউগুলো দেখো, খাতায় টুকো এবং উত্তর করো।